স্ট্যান্ড বদলায়, যে পিনাকি দেখেন আজকে ওইটা কালকে ওটা, মানে ওরে দিয়ে আমি করবো কি? ও তো দালাল, ওর তো নিজস্বতা বলে কিছু নাই, রাজাকারের বাচ্চা হিসেবে নিজেকে প্রমাণ করলো। মাত্র 37,000 টাকা, কি বলেন, খুব কষ্ট পাইলাম। অন্তত 37 কোটি হলে মনটারে শান্তি দিতে পারতাম, মাত্র 37,000 টাকার জন্য বিক্রি হয়ে যাইতে পারে। শুনে খুব কষ্ট লাগলো, আমি বিশ্বাস করতে চাই না এখনো, শুনে খুব কষ্ট লাগলো। এই আরিফ রহমান, আপনি খোঁজ নিয়েন ও পোস্টে বেতন পায় কত, ও পোস্ট থেকে বেতন কত নেয়, আলাদা উপরি টুপরি তো নেয়। ওই ওদের যে বস জুলাস এবং তার কিছু রক্ষিতা আছে ওই পোস্টের মধ্যে, মানে আমি ওর ব্যক্তিগত যাই না যাই ভাই, এটা খুবই নোংরা একটা জায়গায়। মানে এর মতো ছেলে আমার ওর ছিল, ওর এই দেখে আমি অবাক করে, আমি বন্ধু মনে করতাম অনেকটাই, মানে কিন্তু ওর এই পচে যাওয়া দেখে আমি খুব কাশে কোথাকার কোন গার্বেজ ফার্বেজদের নিয়ে ভাবতাম। তার যে গবেষণা ছিল, তার যে বয়স ছিল, সে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করলে সারা পৃথিবী তাকে সম্মান করতো, শুধু বাংলাদেশ না। তার এত ভালো গবেষণা, এই যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ হত্যা সে প্রমাণ করে দিয়েছে একটা তার বইয়ে। আমি তার বইগুলো বিভিন্ন জায়গায় পাঠাইছি, তারকে আমি খুব পছন্দ করি, এখনো করি। হ্যাঁ, আমি তার সমালোচক, কিন্তু লাভ নাই যে শেখ ফরিদ ভাই, আমি বুঝছেন কাউকে যদি আগে বুঝতে পারে দালাল থেকে 100 হাত দূরে থাকি। কারণ ওই যে বিক্রি হয়, ও তো বিক্রি আজকে হয়েছে, কালকে হবে, পরশু হবে, ও বিক্রিই হবে। এবং স্ট্যান্ড বদলায়, যে পিনাকি দেখেন আজকে ওইটা কালকে ওটা, মানে ওরে দিয়ে আমি করবো কি? ও তো দালাল, ওর তো নিজস্বতা বলে কিছু নাই। আর আম কিনা যদি আপনি দেখেন ওইটা কাঁঠাল, অনেকের কাঁঠাল প্রিয়, আর আম ছুলে দেখলেন কাঁঠাল, আপনি তো বিব্রত হবেন যে আপনি জানেন না, মানে এইভাবে যারা বদলায়, আরে আমি আম কিনছি আমই হবে ওইটা, আমি মদ কিনছি ওটা মদ হবে, ওটা মধু হবে কেন? একটা লোক ধরেন আয়েশ করে একটা মদের বোতল নিয়ে গেল, খুশি ধরেন 100 টাকায় কিনছে, এখন যাই দেখলো যে 5,000 টাকার সে মধু পেয়ে গেছে, সে কিন্তু খুশি হবে না। কারণ আরে ভাই, তোরে আমি দেখছি তুই মুক্তিযুদ্ধের পক্ষে, তুই রাজাকারের ভূমিকা, কালকে আবার তুই হয়ে যাবি ইসলামিস্ট, লাভ কি? সবই কিছু না, বোঝা যাচ্ছে যে ওই দিকেই যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধের পক্ষে বললে বামপন্থীরা কি বলে জানেন আমাকে? শেখ ফরিদ, আপনার সব লেখা আওয়ামী লীগের ফেভারে চলে যায়, আওয়ামী লীগের ফেভারে। কয় এমন কিছু করা যাবে না, আওয়ামী ফ্যাসিজমের তখন বলতো আর কি, ক্ষমতায় পড়ে যাওয়ার আগে আওয়ামী লীগকে। ও আরেকটা জিনিস বলি, দেখেন বামপন্থীরা কত বড় ফ্রড। আমি বলতো আওয়ামী লীগ কি শুধু সমালোচনা করেন, বিগত বিএনপি সরকারের সমালোচনা করেন না কেন? কি বলতো জানেন? যখন যে সরকারে থাকবে তার সমালোচনা করতে হবে, এটাই বামপন্থীদের কাজ। এইবার তো আমি বলছি ভাই, এবার তো ইউনূস সরকারের সমালোচনা করতে হবে। না না না, তা করা যাবে না, কার করতে হবে? শেখ হাসিনারই। মানে দেখেন, যখন মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় থাকে তার তখন বলবে যে সরকারের সমালোচনা করাই আমাদের কাজ, যেই সরকার থাকবে না তখন আর পরবর্তী সরকারের সমালোচনা করবে না। দেখেন, তাদের ফ্রডগিরির একটা লিমিটেশন থাকা উচিত। আপনার চ্যানেলে এসে বলছিলাম ফ্রড মাজাহার কি বলছিল জানেন? ওই যে আপনি যেটা বললেন, কে যেন একটা এই মুহূর্তে ভুলে গেলাম, যে জামাতের সমালোচনা করা হচ্ছে ফ্যাসিজম, এটা ফ্রড মাজাহার বলছে। মানে আচ্ছা, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, এই কথা বললে নেগেটিভ মুক্তিযুদ্ধের বিপক্ষে যায় না? আমি যদি বলি বঙ্গবন্ধু ভালো, আমি যদি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরি, সেটা যদি আওয়ামী লীগের ফেভারে যায়, মুক্তিযুদ্ধের পক্ষে না দিয়ে, তাহলে আপনি যখন বলবেন, মানে ফ্রড মাজার যখন বলে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, এই কথা কি মুক্তিযুদ্ধের বিরোধীদের পক্ষে যায় না? তখন আর কথা বলে না, না 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 তুমি বুঝো নাই, সব বামপন্থীরাই বুঝে, আমরা কিছু বুঝি না, সব তারাই বুঝে। মানে তারা মনে করে কি, কিন্তু গিয়ে দেখবেন বামপন্থীদের, আপনার চ্যানেলের মাধ্যমে আমি গ্যারান্টি দিতে পারি, বহু বামপন্থী আছে এরা জীবনে কোনোদিন ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো বই পড়ে নাই। কমিউনিস্ট ম্যানিফেস্টো বই সবচেয়ে ছোট বই, কমিউনিজমের মধ্যে সবচেয়ে কম পাতার বই হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই বোকা সোদারা জীবনে একবার, মেঘমোল্লা আমি লিখিত দিতে পারি আপনাকে, লিখিত মেঘমোল্লা জীবনে একবার কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা পড়ে দেখে নাই, তাহলে সে আমাদের পক্ষে কথা বলতে পারতো না। কমিউনিস্ট ম্যানিফেস্টো যে কমিউনিস্ট পড়ছে একবার জীবনে, অনেকে আমার বলে পরীক্ষা আপনাদের সিংহবাম বলেন কেন? সব কমিউনিস্ট ফিলিস্তিন হামাসের পক্ষ নেয়, আপনি বিপক্ষে যান কেন? কাশ্মীরের জঙ্গিদের পক্ষ নেয় ওরা, আমি তো আর বিরোধিতা করি, বলে আপনি বামপন্থী কেন এদের বিপক্ষে যান? আমি বললাম বোকাচোদা, ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো তো পড়াস নাই। কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে কি লেখা আছে? ভাববাদীকে উচ্ছেদ করতে হবে। কি বলেছে জানেন? শব্দটা বলি আপনাকে বলি, বলে নাই যে আর বিরোধিতা করো, বিরোধিতা তো আলাদা জিনিস, বিরোধিতা করবোই মানুষ রাজনীতিতে। বলা হয়েছে অ্যাবলিশ মানে কি? ব্যানিশ করে, নির্মূল করতে বলছে কমিউনিস্ট ম্যানিফেস্টে। আর বামবাদী সাদিক কাইমের সাথে প্রীতি মারায়, আর কলকাতার ওই ভণ্ড জালিয়াতেরা পীড়িত করে যায় কাশ্মীরের জঙ্গিদের সাথে, যাদের স্লোগান হলো তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মেঘমোল্লা কোথায় থাকলো? এইখানে চিঙ্কু বাম, ওই যে কি আর একটা আছে, বামগুলোর নাম বলেন কলকাতার। ভাই এগুলো আমরা দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম, বুঝছেন, দাড়ি টাড়ি পাকা শুরু হয়ে গেছে। এই ইসলামের 2 কলম না পড়ে এসে আমাদের বলবে যে তুমি ইসলামের কিছু জানো না,
অথচ সে পড়েই নাই, যে জানেই না, সে ওই বুড়ি কাটা নিয়ে পড়ে আছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো করে নাই, স্পষ্ট লেখা আছে যে মানে পুরাতন এনসেন্ট যত ভাববাদ বলতে যা বোঝায়, ভাববাদ এই মুহূর্তে ভুলে গেছি ইংরেজি বাক্যটা, কারণ আমি তো জার্মান ভাষা জানি না। ওইখানে স্পষ্ট লেখা, আমার কাছে বইটা আছে, আমার সময় লাগবে, কারণ আমি আর কিছু না রাখি, বুঝতে হবে আপনার মতো, আমি কিন্তু কমিউনিস্ট ফেস্ট আমার কাছে রাখি, কারণ জানি যে আমার তো ধরবো ছাই দিয়ে, আমি এগুলো বলছি না, কালকে আমার সাথে ছাই দিয়ে ধরবে, আমি জানি। আসো কমিউনিস্ট ম্যানিফেস্টো বিতর্কে আসো, লঙ্গি কারো থাকবে না কমিউনিস্ট, বাম বলতে চিঙ্কু বাম তো দূরের কথা, মিঙ্কু বাম ফিঙ্কু বাম আমার সাথে সুদূর গুদুর চলবে না। 2-3 জনের সাথে তর্ক করতে গেছিলাম বামপন্থী নিয়ে, কি বলে জানেন শেষে? ফোনে আসছিল আমার, শেষে কি করে জানেন আমার, কয় এই কি সারু মজুমদার নিয়ে আলাপ করেন, যাই মিয়া ফাইজলামি চোদান মিয়া, কই সারু মজুমদার, কই কাল মার্চ, আবার আসে সিরাজ শিকদার আলাপ, এই মেয়ে বামপন্থী আপনি কমিউনিস্ট ম্যানিফেস্টো আনসার করেন, সিরাজ শিকদার পাল কাজে মা আসবো নাকি আপনার নিয়ে করা যায় আমার না, মানে আপনি আলোচনা করতেছেন যে কোরআন নিয়ে, তখন আপনারা বলতেছে যে মুকসুদুল মুমিনিনের মধ্যে এটা লেখা আছে, বিষয়টা এরকম। কোরআন নিয়ে সে বলতেছে ফতোয়া আলমগীরিতে এটা লেখা আছে, কিরকম একটা উপতার উপরে আমি আলাপ করতেছি। আমি যে কমিউনিস্ট ম্যানিফেস্টো আপনি আমাকে দেখান যে আপনি হামাসকে সমর্থন করতে পারেন, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে প্রমাণ করেন যে আপনি কাশ্মীরের জঙ্গিদের সমর্থন করতে পারেন, কারণ কোনো বাংলাদেশ না পৃথিবীর কোনো কমিউনিস্ট যদি প্রমাণ করতে পারে, কালকে আমি তওবা করে এদের বিরোধিতা করা বাদ দিব, কালকে যদি প্রমাণ করতে পারে আপনার চ্যানেলে জানাই দিলাম। ওখানে শেখ ফরিদ ভাই, জি ধন্যবাদ আপনার। না ঠিক আছে, শেষ করেন আপনি, অসুবিধা নেই। আপনার চ্যানেলের মাধ্যমে আচ্ছা আপনি বলেন, আপনারই বলেন। আমি বলতেছি যে আমার রং সবুজ বা আমার রং লাল, আপনি জোর করে আমার সাথে বানাবেন কেন? ওরা বলতেছে তেরা মেরা রিশতা ক্যা, এটা আবার কপি করে ইদানিং হেফাজতে শুরু করছে বাংলাদেশে, এটা আগে ছিল না। তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কমিউনিজম কোথায় থাকলো? গণতন্ত্র কোথায় থাকলো? এখানে কলকাতা সেকুরা তৃণমূল কোথায় থাকলো? আমাকে বোঝায় বলেন তো, আপনি বলেন। সে তো স্লোগানই দিয়ে যখনই বলে তেরা মেরা রিশতা কেয়া, ও বলতেছে তোর সাথে পাঞ্চত আমার কোনো রিশতাই নেই, কমিউনিস্টের সাথে নাই, গণতান্ত্রিকের সাথে নাই, সেকুলার সাথে রিশতা নাই। আর আপনি বলতেছেন তেরা তো এর আমার বন্ধু, হামাস নির্যাতিত নিপীড়িত, আর তোরে ছাড়বে নাকি? তোরা তো জবাই করে দিবে। হামাস আর কাশ্মীরের যদি আপনার এই বামপন্থীর বাচ্চা 57টা মুসলিম দেশে ইনক্লুডিং বাংলাদেশ, কোথায় কমিউনিস্টরা যা কথা বলতে পারে? একটা দেশ বাইর করতে পারবেন ভারত ছাড়া এই এশিয়াতে? কথা বলতে পারবে? থাপড়ায় গাল পট্টি গরম করে দিবে না? সেকুলারিজমের কথা বলতে পারবে? পাকিস্তানের কমিউনিস্টদের সাথে আমার কথা হয়েছিল কয়েকবার, তারা কি বলছে জানেন? কমরেড বিশ্বাস করেন আর না করেন, আমাদেরকে আগে ঘোষণা দিতে হয় প্রকাশ্য যে আমরা আশেকে রাসূল হয়ে তাকে বলতে হয় কমিউনিস্ট পার্টি করেন। এই হচ্ছে বাংলাদেশ, তো এই হচ্ছে কমিউনিজমের রাজনীতি। আমরা অন্য এক প্রসঙ্গে গিয়ে আরেক প্রসঙ্গে চলে আসলাম, যাই হোক আমি তবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাংলাদেশকে আমরা সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের আপনার যেমন বলেন আপনার স্কেল একটা, আমার স্কেলও একটাই, আমিও মানুষকে মাপি মুক্তিযুদ্ধ দিয়ে। কারণ হচ্ছে যে যখন আপনি জাতীয়তাবাদী চেতনার চিন্তা করবেন তখন আমি মুক্তিযুদ্ধতে আপনাকে বাঁচবো, যখন বিশ্ব রাজনীতিতে আসবেন তখন জাতীয়তাবাদ কথা মোটর আমার দরকার নেই, সেটা আলাদা বিষয়। আপনি যখন মানবপ্রেমিক মানবতাবাদী, আপনার জন্য দেশ ধর্ম এগুলো কিছুই দরকার নেই। কিন্তু যখন আপনি জাতীয়তাবাদী এবং সাম্প্রদায়িক, তখন আপনি ধর্মের দরকার আছে, দেশের দরকার আছে। ওকে, আপনি ধর্ম মানেন কিন্তু অসাম্প্রদায়িক থাকেন, এটা আমরা চাইবো। যদিও ধার্মিক হয়ে অসাম্প্রদায়িক হওয়া খুবই কঠিন, কারণ ডক্টর আহমদ শরীফ স্যার বলেছেন তারা একই সাথে ধর্ম পালন করে এবং একই সাথে অসাম্প্রদায়িকতা বিশ্বাস যারা চায় ধার্মিকদের কাছে, তারা হচ্ছে মুনাফেক। এটা ডক্টর আহমেদ শরীফ স্যারের কথায় লেখা আছে, একই সাথে দুইটা হয় না। যাই আমরা ওই বিতর্কেও গেলাম না। যারা ধার্মিক অন্তত অসাম্প্রদায়িক থাকেন, মিলেমিশে থাকেন। বাংলাদেশে জাতীয়তাবাদের প্রশ্ন যখন আসবে তখন আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি। এই দেশটাতে এই যে ডাকসুকে যে কালকে পরশুদিন একটা কালো দিবস গেল, 5ই আগস্টে আমাদের জন্য কালো দিবস, 24 আগস্টের 2024-এর এই সেপ্টেম্বরে আবার কালো দিবস আসলো আমাদের জন্য। যে ডাকসুর মতো একটি জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা ষড়যন্ত্র করে তো নিচে বটেই, কিন্তু এটা কেন হবে? কেন সেখানে ছাত্ররা বিক্রি হয়ে যাবে? কেন সেখানে শিক্ষক বিক্রি হয়ে যাবে? কেন সেখানে প্রশাসন বিক্রি হয়ে যাবে? এর চেয়ে দুর্ভাগ্য আমাদের নাই। তবে আমাদের ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিজেদের মধ্যে কাটাকাটি করি, তাহলে এইভাবে জামাত চলে আসবে, শিবির চলে আসবে, পাকিস্তানি শক্তি চলে আসবে, এদের আমাদের রুখতে হবে। এই ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুবই আত্মঘাতী। শেখ ফরিদ ভাই একটু আমি একটা লাইন শুধু যুক্ত করি। শেখ ফরিদ ভাই, আপনি এটা আমার সাথে একমত হবেন আমি জানি। এরশাদের আমলে মাদ্রাসা শুরু হোক, যাই হোক,
বিএনপির আমলে হোক, এরশাদ বলেন, বিএনপি বলেন বা ইউনূস বলেন, কারোর পতনের ডাক মাদ্রাসা থেকে জীবনে আসবে না। এটা আওয়ামী লীগ জানে, আপনি জানেন, আমিও জানি। একমাত্র আওয়ামী লীগের পতনের ডাক, সুতরাং তাদের জন্য তো মাদ্রাসা থ্রেট না। না, তাদের জন্য মাদ্রাসা। ধন্যবাদ, আপনি একটা ভালো পয়েন্ট দিয়েছেন, চমৎকার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এটা নিয়ে আমরা আরেকদিন এর জন্য একটা পর্ব করতে পারি। সেটা হলো, আপনি ঠিকই বলেছেন, মাদ্রাসা তো বিএনপির জন্য থ্রেট না, জামাতের জন্য থ্রেট না, জাতীয় পার্টির জন্য থ্রেট না। এরা একজনে বিসমিল্লাহ লাগিয়েছে, আরেকজনের জাতীয় রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে। এটা আওয়ামী লীগের জন্য থ্রেট, মুক্তিযুদ্ধের জন্য থ্রেট, মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে একটা থ্রেট। আপনি ঠিকই বলেছেন। যেমন জিয়াউর রহমানের বিসমিল্লাহ, এর সাথে রইল রাষ্ট্রধর্ম ইসলাম, কি রাষ্ট্রধর্ম ইসলাম। অথচ ইসলামে রাষ্ট্রধর্ম কনসেপ্টই নাই। অদ্ভুত ব্যাপার। আপনি যদি আজকে আমরা আলোচনা করবো না, আওয়ামী লীগের তো আমাদের সাইডে ধরবে, পাশাপাশি মৌলবীরা ধরবে, বলে ইসলাম বিরোধী কথা বলে। ইসলামী রাষ্ট্র ধর্ম কোনো কনসেপ্টই নাই, বিলকুল হারাম। ঠিক যেমন হেফাজতে ইসলাম শব্দটাই হারাম, কারণ ইসলাম আপনি হেফাজত কেমনে করবেন মানুষ হিসেবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসার শিক্ষক ছাত্রদের ইউনিভার্সিটি বা কলেজে এইভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা, এটা আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ, আর কারোর জন্য না। সুতরাং এটা আওয়ামী লীগকে খুব সতর্ক হয়ে পথ হাঁটা উচিত ছিল। এবং আমরা বলেছি, কিন্তু আমরা বারবার বলেছি, আপনি জানেন যে কওমি মাদ্রাসার কওমিদের যখন তারা আমাদের যখন শাহবাগী বলা হলো, আমাদের বিপরীতে যখন দাঁড় করানো হলো, আমরা যখন বললাম যে আপনারা তাদের কেন নিয়ে আসলেন, তারা কি বললো যে জামাতকে ঠেকানোর জন্য কওমি দরকার। মনে আছে কথাটা? কিন্তু বিষয়টা কি দাঁড়িয়েছে, যে কুত্তাকে ঠেকাইতে গিয়ে আওয়ামী লীগ হায়না ডেকে নিয়ে আসছে। অর্থাৎ জামাত যদি কুত্তা হয়, যে কুত্তাকে ঠেকাইতে হবে, তাহলে হায়না মানে হেফাজতকে নিয়ে আসছে, যে কুত্তা তারা হবে, কিন্তু এসে গেছে হায়না। আপনি জানেন বানর তাড়ানোর কিন্তু একটা কৌশল আছে। বানর তাড়াইতে গেলে আপনাকে লাগবে কি, আপনি যদি আপনার 500 মিটারের মধ্যে 2টা হনুমান রাখেন, আশেপাশে কোনো আসবে না, বানর আসবে না, এটা জানেন? তো এটা মনে হয় এটা কেউ বুদ্ধি দিয়েছিল, তার জন্য তারা কওমি আনছিল, যাতে জামাতকে ঠেকানো যায়। কিন্তু জামাতকে ঠেকানোর জন্য তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই যথেষ্ট, কওমিকে আপনার আনতে হবে কেন? এটা অবশ্যই আওয়ামী লীগের চরম ভুল, না শুধু চরম ভুল। আজকে দেখেন এই মাদ্রাসার ছাত্ররাই, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। ভিডিও একটু আটকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনার কথাগুলো মূল্যবান। শেখ ফরিদ ভাই, আপনার সাথে আমি একমত। আমি একটু শুধু 2-3টা জিনিস যুক্ত করি। আওয়ামী লীগের উপরে মোল্লা মুর্শিদের রাগ কোথায়? আওয়ামী লীগ কি ইসলাম বিরোধী কিছু করছে? আমার জানা মতে করে নাই। এবং শেখ হাসিনা, আমি যদি একজন, ধরেন আমি কারো ধর্মীয় সার্টিফিকেট দেবো না, কিন্তু আমরা তো ধর্ম ত্যাগ করতে হলে কি হয়, প্রচুর পড়তে হয়। এবং ভাবভঙ্গি, হাঁটলে একটা মানুষের তার 2 মিনিট কথা শুনলে বুঝতে পারি সে ধার্মিক কিনা। এটাকে ট্রেনিং বলেন বা এই বোধ তৈরি হয়ে গেছে আমার। সেই হিসাবে আমি বলি, দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিসটা করি, আপনি যদি আমাকে কম্পেয়ার করতে বলেন, খালেদা জিয়া, শেখ হাসিনা এবং ইউনূস, এদের 3জনের মধ্যে ধার্মিক যদি কেউ বলতে বলেন, আমি বলবো শেখ হাসিনা। তার চলনে, তার কথাবার্তায় সবকিছু তো বোঝা যায়। খালেদা জিয়া মানে একই সাথে মানে তার ব্যক্তিগত জায়গা থেকে আমি শুনেছি, তাই ব্যক্তিগত জীবনে যে জিনিস খাওয়া দাওয়া করেন, এই জিনিসটা একজন ধার্মিক খাওয়া দাওয়া করবে না। তিনি যা খান, আমি খারাপ ভালো বলছি না, একজন ধার্মিক এই জিনিস খাবেন না। এখন যাই হোক, ডক্টর ইউনূস তো সে নাস্তিক, মানে তার ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে কথা বলছি সবাই বলছেন যে এ তো নাস্তিক, আমাদের সাথে ব্যক্তিগত আড্ডা এগুলোই তো। তো আবার শেখ হাসিনার ব্যাপারটা একইভাবে ঠিক উল্টাটা শুনছি, উনি ধার্মিক এবং উনি বিশ্বাস করেন। আচ্ছা, তো উনি ধার্মিক হয়ে পড়েও এই যে জামাত শিবিরকে খুশি করার, মানে তাদের থামানোর জন্য মোল্লাদের খুশি করার চেষ্টা করছেন, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সেকুলার, মানে কি সকল ধর্মের সকল মতের মানুষ এই বাংলাদেশে থাকতে পারবেন। একজন 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি স্বাধীনভাবে তিনি নামাজ পড়তে যেতে পারবেন, আবার যিনি নামাজ পড়বেন না তিনিও নিরাপদ থাকবেন, অথবা যিনি পীর ফকির মাজারের লোক বা একজন হিন্দু ধর্মের বা একজন বৌদ্ধ, সবাই যার যার ধর্ম পালন করবে, সবার সমতা, সবার অধিকার। এই জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এই
সারসিনা থেকে শুরু করে চরমোনাই এবং এই আগের যেগুলো ইসলামিক দলগুলো, এরা কেন শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করে তা আমরা জানি। 1971 তাদের বিশ্বাস যে ইসলাম ভাই ভাই, আরেকটা মৌলবাদী দেশ এই পাকিস্তানের মতো আমরা এক থাকি নাই কেন, পাকিস্তানের মতো আমরা ধ্বংস হয়ে যাই নাই কেন, পাকিস্তানের অবস্থা আপনারা জানেন বর্তমান ধ্বংস প্রায়, তো সেটা হই নাই কেন, এই মোল্লাদের রাগ। এই কারণে তারা আওয়ামী লীগের জীবনে ভোট দেবেন। তাহলে যে আমাকে জীবনে ভোট দেবে না, তার উন্নতির জন্য আমি কাজ করতে পারি, কিন্তু তাকে খুশি করার তো চেষ্টা আমার হতে পারে না। আমি একজন ফ্যানাটিক যে কল্লা ফালাই দেয়, আমি কি তারে খুশি করতে যাব কখনো? না। তার সে বেঁচে থাকুক, কিন্তু তারে আমি জীবনে খুশি করতে যাব না, কারণ আমি জানি তেলে আর জলে জীবনে মেলে না। এই মাল জীবনে খুশি হবে না, সুযোগ পাইলে আমার এটা কোপ দেবে। তো আমি কেন বিশ্ব মাদ্রাসা তৈরি করলাম? শেখ ফরিদ ভাই, আমার শেখ হাসিনার পতন হয়ে গেছে, আমার তার উপরে কোনো রাগ নাই। আমার রাগ হচ্ছে আমার চোখের সামনে আমার বাংলাদেশের সবচেয়ে প্রতিদশা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে মানে শিক্ষার মানের দিক থেকে চিন্তা করলে বা রাজনৈতিক পট পরিবর্তন সবকিছুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের দখলে চলে গেল, এবং এটার একক দায়ী আওয়ামী লীগ জামাত শিবির আমি মনে করি। কারণ এরা যতই বলুক, এই ছাত্রলীগের গুন্ডারা যে ওরা আমাদের লুঙ্গির তলায় ছিল, আরে বেটা তুই একটা নারীর সাথে সঙ্গম করছস টাকার বিনিময়, সঙ্গম শেষে উঠে বলছস খানকি মাগি, কেন তুই বলবি তুই তো তার শেষে শুইছস? এই লুঙ্গির তলায় যেগুলা, ওগুলা তো তোর লুঙ্গির তলায় ছিল। ওরা খারাপ হলে তুইও খারাপ, তুই নিজেরটা বল, তুই তো শুইছস এদের সাথে। মানে এক্সাম্পলটা দেখেন, অন্য কোনোভাবে দিলে ভালো হইতো। একজন লোক পতিতার সাথে শুয়ে তারে গালি দেওয়া যেরকম একই কথা, একইভাবে এই যে আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডারা তারা সার্জিস হাসনাদের বা এই যে হাসনাত এই কায়ুম টাইমদের গালি দেয়, এই লুঙ্গির তলা থেকে বেরোয়েছে, একই কথা রে ভাই, লুঙ্গি তো তোর তলাই তো ছিল, লুঙ্গিটা তো তোর, তো তুই তো তারে তলায় জায়গা দিছিস। একইভাবে তুই, এটা অপরাধ হলে তো তুই অপরাধী, ওরে একা দোষ দেয়।